সালামু আলাইকুম। প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমাদের একটা নিয়মিত আয়োজন এমআরসিএস টিমের, তো মাস্টারিং এমআরসিএস। আজকে যে টপিকস গুলো আছে, আমাদের সাথে রাইট হেমিকোলেক্টমি, হেমিকোলেক্টমি, এখানে রাইট লেফট দুইটাই চলে আসবে, এবং ইন্টেস্টাইনাল ডাইভারশন, যে কোলোস্টমি আইলোস্টমি, এগুলো একটু এমআরসিএস এর ক্ষেত্রে একটু ডিটেলস লাগে। যদি এফসিপিএস এর কথা বলি তাহলে এগুলোর বেসিক গুলো লাগে। সো আলটিমেটলি আজকে সেশনটা করে আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো আছে যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়, সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তো আমাদের এমআর মানে হেমিকোলেক্টমি বোঝার আগে যে জিনিসটা আগে বুঝতে হবে সেটা হলো আমাদের এটা ব্লাড সাপ্লাইটা, যেটা ব্লাড সাপ্লাই অলরেডি আমরা কিন্তু জানি। আমাদের সেশনের পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। তো দেখেন, এখানে ব্লাড সাপ্লাইটা অলরেডি আমরা জানি। এখানে ব্লাড সাপ্লাইটা আমি একটা ছবি নিয়ে এসেছি। প্রথমত আমার এখানে একটা দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে আমাদের টার্মিনাল আইলিয়ামের অংশটুকু। ঠিক আছে। তো এখানে জেজুনাম আইলিয়াম আছে, আর উপরের দিকে এই যে ডিওডেনাম অংশটুকু, এর মাঝে জেজুনাম আইলিয়াম আছে। এরপরেই দেখেন আমাদের শুরু হয়ে যাচ্ছে আমাদের কোলনের যে অংশটা। প্রথমে হচ্ছে আমরা সিকাম পাচ্ছি। সিকামের পরে আমরা পাচ্ছি কি? অ্যাসেন্ডিং কোলন, তারপর পাচ্ছি ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, তারপর সিগময়েড কোলন। হ্যাঁ, সিগময়েড কোলন নিচের দিকে সেটা রেক্টাম হিসেবে কন্টিনিউশন করছে। সো এখন দেখেন এখানে একটা ব্লাড সাপ্লাইটা আমরা মোটামুটি জানি যে মিড গার্ডের ব্লাড সাপ্লাই আমাদের সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। ঠিক আছে, যেটা আমরা জানি সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, মিড গার্ডের ব্লাড সাপ্লাই। এটা কোন লেভেলে আসে? এটা আমাদের পার্ট ওয়ান এমআরসিএস দুই জায়গা থেকেই আসে। এটা আমরা জানি, এটা নাম্বার ওয়ান লেভেলে, নাম্বার ওয়ান ভার্টিবাল লেভেলে আমাদের হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিটা অ্যারাইজ করে। তারপরে অ্যারাইজ করার পরে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিটা আমাদের কোথায় কোথায় সাপ্লাই দেয়? সো মিড গার্ড বলতে আলটিমেটলি আমরা যেটা বোঝাই, আমাদের সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে যে মেজর ডিওডেনাল প্যাপিলা ওপেন হয় এরপর থেকে শুরু করে রাইট কোলনের যে রাইট টু থার্ড, ঠিক আছে, রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন, যেটা এটা হচ্ছে আমাদের মিড গার্ড। তার মানে এর পুরোটাকেই সাপ্লাই দিবে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি। এরপরে আমার সাথে থাকলো হচ্ছে ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি। ঠিক আছে, তার মানে হাইন্ড গার্ডকে সাপ্লাই দিবে ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি। হাইন্ড গার্ড বলতে তাহলে ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত যদি আমার মিড গার্ড হয়, তাহলে এর পরের অংশটুকু আমার হাইন্ড গার্ড, একেবারে রেক্টামের আপার ওয়ান থার্ড, সেখান থেকে মানে এটা তো সাপ্লাই দেয় আলটিমেটলি আমাদের সুপিরিয়র রেক্টাল আর্টারি, যতটুকু সাপ্লাই দেয় সেটা আমার ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি থেকে আসতেছে। তো এইটা যখন আমাদের জানা থাকবে তখন আমাদের যে কথাটা জানতে হবে যে এই রাইট সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি ব্রাঞ্চ গুলো আমাদের জানতে হবে, কারণ হেমিকোলিক্টমির সাথে আমাদের কিন্তু এই প্রশ্নগুলো আসে। তাহলে দেখেন সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি যে ব্রাঞ্চ গুলো, প্রথমে দেখেন এখানে খেয়াল করেন ইলিওকোলিক আর্টারি। ইলিওকোলিক আর্টারি আলটিমেটলি আমাদের টার্মিনাল আইলিয়াম এবং আমাদের সিকামে সাপ্লাই দিচ্ছে, এবং এখানে আমাদের অ্যাপেন্ডিক্সে এখানে একটা ব্রাঞ্চ চলে যায়। তারপরে দেখেন আমাদের যে রাইট কোলিক আর্টারি, ঠিক আছে, রাইট কোলিক আর্টারিটা তাহলে আমাদের অ্যাসেন্ডিং কোলনের এই জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে, এটা আমরা জানি মোটামুটি। আমাদের পার্থক্য হয় এই যে মিডিল কোলিক আর্টারিটা। মিডিল কোলিক আর্টারিটা দেখেন একটা অংশ চলে গেছে আমাদের রাইট দিকে, রাইট ব্রাঞ্চ, আরেকটা অংশ চলে গেছে লেফট দিকে, লেফট ব্রাঞ্চ। তো এই যে আমাদের ট্রান্সভার্স কোলন যেটা আমরা পাচ্ছি, সেটা আমাদের দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, রাইট কোলিক আর্টারি আর লেফট কোলিক আর্টারি। ঠিক আছে, মানে মিডিল কোলিক আর্টারির রাইট এবং লেফট দুইটা ব্রাঞ্চ হচ্ছে, সহজ কথা হচ্ছে আর কি এটা। তো দুইটা ব্রাঞ্চ যেটা আমাদের এখানে ট্রান্সভার্স কোলনে পুরোটাকে সাপ্লাই দিচ্ছে। এরপরে দেখেন আমরা যদি ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারিতে চলে আসি, এখানে আমাদের সিগময়েডাল ব্রাঞ্চ আছে, এগুলো নিয়ে চিন্তা করতে হয় না। তারপরে রেকটামের ক্ষেত্রেও আমার সুপিরিয়র রেক্টাল আর্টারি আছে, রেকটামে যেটা সাপ্লাই দেয়, এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমরা হচ্ছে লেফট কোলিক আর্টারিটা সম্পর্কে ভাবতে হবে। লেফট কোলিক আর্টারিটা আমাদের তার মানে ডিসেন্ডিং কোলনের এই অংশটুকু সাপ্লাই দিবে, এটা কিন্তু আমরা জানি। এবং ডিসেন্ডিং কোলনে সাপ্লাই দেওয়ার পরে সেটা আবার কার সাথে অ্যানাস্টোমোসিস করছে দেখেন, এইদিকে আমাদের লেফট ব্রাঞ্চ অফ মিডিল কোলিক আর্টারি যেটা ছিল সেটাতে গিয়ে কিন্তু অ্যানাস্টোমোসিস করছে। তো লেফট ব্রাঞ্চ অফ মিডিল কোলিক আর্টারিতে গিয়ে যদি অ্যানাস্টোমোসিস করে তাহলে এটা হচ্ছে আমার ডিসেন্ডিং কোলন আর ট্রান্সভার্স কোলনের এই ডিস্টাল অংশটুকু সাপ্লাই দিচ্ছে, এটা একটা কথা। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আমাদেরকে মনে রাখতে হয়, এই যে আমাদের সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি এবং ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি,
এইটার মধ্যে একটা তৈরি হয়, কানেকশন তৈরি হয়, সেটাকে কি বলে, আর্ক অফ রায়োলান। আমরা জানি সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি এবং ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারির মধ্যে আবার একটা কানেকশন থাকে। যখন একটা অংশতে কোনো কারণে থ্রম্বোসিসের কারণে ব্লাড মানে সাপ্লাইটা কম্প্রোমাইজড হয়ে গেছে, তখন আরেকটা অংশ সেটাকে সাপোর্ট দেয় কিছুক্ষণ ব্লাড সাপ্লাই দিয়ে। তো এই দুটার মাঝে আর্ক অফ রায়োলাইন তৈরি হয়, রায়োলান তৈরি হয়, এটা আমরা জানি। এটা আজকের আমাদের টপিকস না, এই জন্য এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি না। তার মানে আমাকে এই কোলনের ব্লাড সাপ্লাইটা ভালো করে জানতে হবে, যে আমার রাইট হেমিকোলেক্টমি এবং লেফট হেমিকোলেক্টমির সময় কোন কোন আর্টারিকে আমার লাইগেট করে ডিসেকশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসি রাইট হেমিকোলেক্টমির এই ছবিটাতে। এটা বেলি ল্যাবের ছবি, এটা সবার কাছে আমাদের পরিচিত। দেখেন, এতক্ষণ যেহেতু আমরা ব্লাড সাপ্লাই পড়লাম কোলনের, তাহলে আমাদের রাইট হেমিকোলেক্টমিটা পড়াটা সহজ হবে। তাহলে আমাদের মিড ট্রান্সভার্স কোলনের পর্যন্ত হলেও আমার রাইট হেমিকোলেক্টমিতে আমরা কতটুকু কাটতেছি, ট্রান্সভার্স কোলনের রাইট ওয়ান থার্ড। তার মানে এটা হেপাটিক ফ্লেক্সার, এটা হচ্ছে স্পেনিক ফ্লেক্সার। ঠিক আছে, তো এর যে ওয়ান থার্ড, রাইট ওয়ান থার্ড, সেটা হচ্ছে আমরা রাইট হেমিকোলেক্টমিতে কাটি। এছাড়া আমরা কি কি কাটি, আমরা এখানে টার্মিনাল আইলিয়াম কাটছি, তারপর আমরা এখানে অ্যাপেন্ডিক্স কাটছি, তারপর হচ্ছে আমরা এখানে সিকাম কাটছি, তারপর অ্যাসেন্ডিং কোলন কাটছি। তার মানে আমার এখানে সিকামে কোনো গ্রোথ হোক, বা অ্যাসেন্ডিং কোলনে কোনো টিউমার হোক, বা আমার ট্রান্সভার্স কোলনের হেপাটিক প্লেক্সারে কোনো টিউমার হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রাইট হেমিকোলেক্টমি করতে পারছি। তো এই যে রাইট হেমিকোলেক্টমি করছি, এই সময় কোন কোন আর্টারিকে তাহলে আমার লাইগেট করতে হবে, এটা প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়, এফসিপিএস এবং রেসিডেন্সি এবং হচ্ছে আমার এমআরসিএস সব পরীক্ষায় মোটামুটি এটা আমার জানতে হয়। তাহলে দেখেন আমি এখানে কি কি করছি, আমি করছি হচ্ছে ইলিওকোলিক আর্টারিকে কাটছি, কারণ ওর জায়গাটা তো আমি সরাই দিচ্ছি, সেই জায়গাটাকে যে সাপ্লাই দেয়, সেই জায়গাটা যখন সরাই দিচ্ছি, তখন এই আর্টারিটাকে আমি লাইগেট করে সেটা কাটবো। তারপর আমার হচ্ছে রাইট কোলিক আর্টারি, এই আর্টারিটিকেও আমরা লাইগেট করে কাটবো। তারপর হচ্ছে মিডিল কোলিক আর্টারি, দেখেন এখানে যে মিডিল কোলিক আর্টারিটা ছিল, সেটার কোনটা, শুধুমাত্র রাইট ব্রাঞ্চ, শুধু রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চটা কিন্তু ইনটেক্ট আছে, এই পাশের যে লেফট ব্রাঞ্চটা সেটা কিন্তু ইনটেক্ট আছে, ওই ওই অংশে তো আমরা যাচ্ছি না, ওই টেরিটরিতে তো আমরা যাচ্ছি না। তাহলে শুধুমাত্র এই অংশটুকু আমরা কাটছি। তাহলে আমাদের এখান থেকে যে কথাটা মনে রাখতে হবে, যে রাইট হেমিকোলেক্টমির সময় আমরা কোন কোন আর্টারিকে লাইগেট এবং ডিসেকশন করি। তাহলে অ্যান্সার কি হবে, ইলিওকোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, মিডিল কোলিক আর্টারির রাইট ব্রাঞ্চ। ঠিক আছে, মিডিল কোলিক আর্টারির রাইট ব্রাঞ্চ। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো এই জায়গাটা এখানে আমি দেখছি, দেখেন লিখছি যে রাইট হেমিকোলেক্টমির সময় আমার কোন কোন অংশটুকু কাটা হয়। সো এটা আমরা অলরেডি বলে ফেলছি, আমার টার্মিনাল আইলিয়াম কাটা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের সিকাম কাটা হয় উইথ অ্যাপেন্ডিক্স, যেহেতু সিকাম কাটা হচ্ছে সাথে অ্যাপেন্ডিক্স আছে, সেটাও কাটা হবে। তারপর আমার কি কাটা হচ্ছে, তারপর হচ্ছে আমার অ্যাসেন্ডিং কোলন কাটা হচ্ছে, রাইট কোলনিক ফ্লেক্সার কাটা হচ্ছে, ওখানে রাইট কোলনের রাইট ওয়ান থার্ড পর্যন্ত আমরা হচ্ছে ট্রান্সভার্স কলোনি। সো এগুলো অংশ আমাদের কাটা হচ্ছে। তারপর যে অংশটা আমাদের এফসিপিএস এবং এমআরসিএস এর দুইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই যে রাইট হেমিকোলেক্টমির সময় আমার কিছু কিছু স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার গুলো আমাকে অনেক খেয়াল করে রাখতে হয়, যাতে এগুলোতে ইনজুরি না হয়। ঠিক আছে, তাহলে এটা একদম বেলি লাভের কথা, এটা আমাদেরকে মনে রাখতে হবে তিনটা কথা। তাহলে রাইট হেমিকোলেক্টমির সময় আমরা কোন কোন স্ট্রাকচারকে প্রিজার্ভ করার চেষ্টা করি, সেটাকে মানে এই অংশগুলোকে আমার খেয়াল রাখতে হয়, যাতে এগুলোতে কোনোভাবে আঘাত না লাগে। তাহলে কোনটা, ডিওডেনামকে এবং আমার রাইট ডিউরেটরকে এবং রাইট গুনাডাল ভেসেলকে। কারণ এগুলো যে কোনো ইনজুরি হলে, যে কোনোটার ইনজুরি হলে ডিভাস্টেটিং কিন্তু কন্ডিশন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই কথাটা আমরা এখান থেকে মনে রাখবো, এখান থেকে একটা প্রশ্ন আসে। আরেকটা কথা বেরিয়ে আপনি দেখবেন, যে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। ঠিক আছে, তাহলে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি কখন হয়, যখন আমাদের কোনো কারণে ট্রান্সভার্স কোলনের কোনো জায়গায় কোনো কার্সিনোমা হয়েছে, বা হচ্ছে স্প্লেনিক ফ্লেক্সারে কার্সিনোমা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই ক্ষেত্রে আমাদের মিডিল কোলিক আর্টারির ক্ষেত্রে যে আমরা দেখলাম শুধুমাত্র রাইট ব্রাঞ্চটাকে আমরা কাটছি, সেই ক্ষেত্রে আমার লেফট ব্রাঞ্চটাকেও কেটে ফেলতে হয়। লেফট ব্রাঞ্চকে যখন আমরা কেটে ফেলি, তখন আমাদের মিডিল কোলিক আর্টারিটা একেবারে অরিজিনের মধ্যেই ডিভাইডেড করা হয়। তাহলে ছবিটাতে আমরা আবার যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমির বিষয়টা। তাহলে মনে করেন যে আমাদের এখানে স্প্লেনিক ফ্লেক্সার একটা গ্রোথ আছে, তাহলে কিন্তু আমরা লেফট হেমিকোলেক্টমি হিসেবে এটাকে কেটে ফেলতে পারি, বা সার্জনরা প্রিফার করে অনেক সময় যে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করার জন্য।
তো এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি যখন আমি করতে চাবো, তখন আমাকে কোন কোন স্ট্রাকচার কাটতে হবে? এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমিতে আমার হেপাটিক ফ্লেক্সার, স্প্লেনিক ফ্লেক্সারের সাথে আরেকটু অংশ কেটে ফেলা হয়। সো এই অংশটা যখন আমি কেটে ফেলা হবে, তখন এই পর্যন্ত আমার যে মিডিল কোলিক আর্টারির রাইট ব্রাঞ্চকে শুধু কাটছিলাম, এখন আমার লেফট ব্রাঞ্চটাকেও কাটে ফেলতে হবে। তার মানে মিডিল কোলিক আর্টারিটা একেবারে অরিজিন থেকে আমার লাইগেট করে দিতে হবে এবং ডিসেকশন করতে হবে। তাহলে আমরা রাইট হেমিকোলেক্টমির পাশাপাশি আরেকটা জিনিস জানতে পাচ্ছি, এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। এই অংশটুকু আমাকে কি মনে রাখতে হবে? এই অংশটুকুতে আমাকে মনে রাখতে হবে আমার অ্যাসেন্ডিং কোলন, আমার ট্রান্সভার্স কোলন, আমার টার্মিনাল আইলিয়াম, আমার অ্যাপেন্ডিক্স, এগুলোর সাথে সাথেও আমি ট্রান্সভার্স কোলন এবং হেপাটিক ফ্লেক্সার সহ আমার হচ্ছে ডিসেন্ডিং কোলনের একটু অংশ কেটে ফেলছি। সো এই জায়গায় আমরা কোন কোন স্ট্রাকচারকে তাহলে, কোন কোন আর্টারিকে লাইগেট করব, সেটা একই রকম ভাবে অ্যান্সার। সেটা আমার ইডিওকোলিক আর্টারিকে আমরা এখানে লাইগেট করে ডিসেকশন করব, আমরা রাইট কোলিক আর্টারিকে লাইগেট করে ডিসেকশন করব, আর মিডিল কোলিক আর্টারির রাইট ব্রাঞ্চ লেফট ব্রাঞ্চ দুইটাকেই আমরা এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমির সময় ডিসেকশন করব। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য আসতে পারে। এরপরে দেখেন একটা কথা, এবার আমরা লেফট হেমিকোলেক্টমিতে চলে যাই। ঠিক আছে, তাহলে লেফট হেমিকোলেক্টমির সময়, তার মানে এই জায়গাটা বেরি লাভের ছবি আগের মতো করেই, লেফট হেমিকোলেক্টমিতে আমরা কোন কোন স্ট্রাকচার কাটি। তাহলে একটু আগে যেহেতু শুরুতেই আমি ব্লাড সাপ্লাইটা পড়াইছিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখে নিতে পারবো এখানে আমাদের কোন কোন স্ট্রাকচার আমরা কাটছি। তাহলে এখানে দেখেন, আমরা হচ্ছে আমাদের লেফট হেমিকোলেক্টমির সময় আমার ডিসেন্ডিং কোলনের পুরো অংশটুকু কাটছি। গ্রোথটা দেখা যাচ্ছে ডিসেন্ডিং কোলনে বা সিগময়েড কোলনে হতে পারে। আমার সিগময়েড কোলনটা আমরা কাটছি। তারপর হচ্ছে আমার রেকটামের একটা অংশ, আবার ওয়ান থার্ড অংশটুকু আমরা কেটে ফেলছি। ঠিক আছে, তাহলে লেফট হেমিকোলেক্টমির সময় আমরা কোন কোন স্ট্রাকচার কাটবো, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখেন, লেফট হেমিকোলেক্টমির সময় আমরা কিন্তু ওই যে এখানে শুধু আমরা যে এই পর্যন্ত কাটি বিষয়টা তা না, আমরা হচ্ছে ট্রান্সভার্স কোলনেরও একটু অংশ কেটে ফেলি। ঠিক আছে, কারণ আমার মিডিল কোলিক আর্টারির যে রাইট এবং লেফট ব্রাঞ্চ, যেটা আমি বারবারই বলছি, রাইট ব্রাঞ্চটা তো আমরা কাটছি, লেফট ব্রাঞ্চটা এই পর্যন্ত সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, সো আমরা এখন চলে আসি লেফট হেমিকোলেক্টমি। এই ক্ষেত্রে আমরা ট্রান্সভার্স কোলনেরও একটু অংশ নিয়ে নিব। এই কথাটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা যদি স্ট্রাকচারের দিকে চলে আসি, আমরা কোন কোন অংশ লেফট হেমিকোলেক্টমির সময় কাটছি, সেটা হচ্ছে ট্রান্সভার্স কোলনের লেফট ওয়ান থার্ড। এটা হচ্ছে মানে আইডিয়াল নিয়মটা বলা হচ্ছে। সার্জন কিন্তু প্রিফার করে একটু কম বেশি কাটাইতেই পারে, বা হচ্ছে টিউমারটা কোথায় আছে তার উপর ভিত্তি করে আমি একটু কম বেশি কিন্তু কাটতেই পারি। তারপরে কোনটা কাটতে পারি আমরা? ডিসেন্ডিং কোলনটা কাটতে পারি, সিগময়েড কোলনটা কাটতে পারি। তারপরে তো আমাদের এখানে মেজো কোলন গুলো তো অবশ্যই কাটা হবে, ট্রান্সভার্সের সাথে ট্রান্সভার্স মেজো কোলন, তারপরে হচ্ছে আমার সিগময়েড কোলনের সাথে আমার সিগময়েড মেজো কোলন। ঠিক আছে, এগুলো কাটা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা মানে রেকটামের উপরের একটু অংশ কাটা হয়, বা সার্জনের উপর ভিত্তি করে সেটা আসতেও পারে, না আসতেও পারে, সেটা আমরা এখানে নিয়ে আসছি না। তারপরে দেখা যাচ্ছে আমরা ভেসেল হিসেবে কোনটা কাটি, আমাদের কিন্তু এখানে ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারির যে ব্রাঞ্চ গুলো, এগুলো সবগুলোই চলে যাচ্ছে। ছবিতে যদি আমরা আবার চলে যাই, দেখেন ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারিটা দেখানো হচ্ছে এখানে, এর ব্রাঞ্চ কি লেফট কোলিক আর্টারি। তো এটা আমরা কেটেই ফেলছি। তারপরে কি কি কাটছি? আমরা হচ্ছে সিগময়েডাল ব্রাঞ্চ গুলো সেগুলো কাটছি। তারপর আমাদের সুপিরিয়র রেক্টাল আর্টারি, সেটারও একটা অংশ আমরা কেটে ফেলছি। সো আলটিমেটলি সুপিরিয়র রেক্টাল আর্টারি যতটুকু সাপ্লাই দেয়, সে অংশটুকু কিন্তু আমরা একটু অংশ কেটে ফেলছি। ঠিক আছে, তার মানে আমাদের এখানে বুঝতে হবে, আমরা হচ্ছে ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি, এটাকেই গোড়া থেকে লাইগেট করে আমার লেফট হেমিকোলেক্টমির অংশটুকু আমাদের চলে আসতেছে। তো এখানে হাই লাইগেশন, লো লাইগেশন, ফ্লাশ লাইগেশন, অনেক ধরনের কথাই আছে। আমাদের আসলে এগুলো লাগবে না আমাদের এন্ট্রান্স এক্সামের জন্য। শুধুমাত্র তার মানে আমরা মনে রাখতে পারি, লেফট হেমিকোলেক্টমির সময় যেই আর্টারিটার সাপ্লাই আমরা বন্ধ করে দিতে চাচ্ছি, সেটা হলো ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি উইথ ইটস ব্রাঞ্চেস। তার মানে এখানে ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারিটা গোড়া থেকে কেটে দেওয়া হয়। ঠিক আছে, এবং ডিসেকশন করে দেওয়া হয়।
লাইগেট করে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে তাহলে আমাদের একটু আগে যেমন আমরা বললাম যে রাইট হেমিকোলেক্টমির সময় কোন কোন স্ট্রাকচারের দিকে আমাকে স্পেশাল অ্যাটেনশন রাখতে হয়, ঠিকভাবে আমাকে মনে রাখতে হবে লেফট হেমিকোলেক্টমির সময়ও আমার কোন কোন স্ট্রাকচারের ইনজুরিকে অ্যাভয়েড করার জন্য স্পেশাল অ্যাটেনশন রাখতে হবে। তাহলে এটার জন্য দুই ক্ষেত্রে কিন্তু, ওই ক্ষেত্রে রাইট ইউরেটার ছিল, এই ক্ষেত্রে লেফট ইউরেটার। ওই ক্ষেত্রে রাইট গোনাডাল ভেসেল ছিল, এই ক্ষেত্রে লেফট গোনাডাল ভেসেল। তার মানে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, ওই ক্ষেত্রে ডিওডেনাম ছিল, এই ক্ষেত্রে কোনটা, স্প্লিন। ঠিক আছে। তাহলে লেফট হেমিকোলেক্টমির সময় যেহেতু স্প্লেনিক ফ্লেক্সারের সম্পর্ক আছে, স্প্লেনিক ফ্লেক্সারের সাথে আবার আমার হচ্ছে স্প্লিনের একটা কানেকশন থাকে স্প্লিনোকোলিক লিগামেন্ট দিয়ে। সো এখানে কিন্তু ইনজুরি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ঠিক আছে। তাহলে আমরা লেফট হেমিকোলেক্টমির সময় কোন কোন স্ট্রাকচারকে ইনজুরি থেকে প্রিভেন্ট করি, এবং স্প্লিনের সাথে কিন্তু আমার প্যানক্রিয়াসেরও একটা অংশ চলেই আসে। ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের বেলি লাভের যে কথাগুলো আছে, এই অংশগুলো কিন্তু আমরা পড়ে ফেলবো। রাইট হেমিকোলেক্টমির সময় কোনটা কোনটা ইনজুরি প্রিভেন্ট করতে হবে আমাদেরকে, এবং লেফট হেমিকোলেক্টমির সময় কোনটা কোনটা ইনজুরি প্রিভেন্ট করতে হবে। লেফট হেমিকোলেক্টমিরও একটা এক্সটেন্ডেড ভার্সন আছে। ঠিক আছে। সেটা হচ্ছে এক্সটেন্ডেড লেফট হেমিকোলেক্টমি। এক্ষেত্রে আমাদের ওই যে আমি যে কথাটা বললাম যে আমার আপার থার্ড অফ দ্য রেক্টাম, সেটার অংশটুকু মিলেই এক্সটেন্ডেড লেফট হেমিকোলেক্টমি। আমরা লেফট হেমিকোলেক্টমিতে দেখতেছিলাম সিগময়েড কোলন পর্যন্ত, প্রথমে যে প্রশ্নটা দেখলাম, যদি আমি আপার থার্ড অফ দ্য রেক্টাম পর্যন্ত নিয়ে নিই, এটাকে বলে এক্সটেন্ডেড লেফট হেমিকোলেক্টমি। ঠিক আছে। তাহলে আমাদের শুধু যে রাইট হেমিকোলেক্টমির এক্সটেন্ডেড ভার্সন আছে তা না, আমার লেফট হেমিকোলেক্টমিরও একটা এক্সটেন্ডেড ভার্সন আছে। সো এখানে আমরা আলাদা করে কোনো আর্টারি কাটতে হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে তো আমাদের আলটিমেটলি আমাদের ইনফরমেশন জায়গাটা তো আমরা আগেই কেটে ফেলছি। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা লেফট হেমিকোলেক্টমির সময় ইনফরমেশন আর্টারি কাটি, তাহলে কিন্তু রেকটামের যে সুপিরিয়র রেকটাল আর্টারি আছে, ওরকম করে মিডিল রেকটাল আর্টারিও আছে, ইনফিরিয়র রেকটাল আর্টারিও কিন্তু আছে। সো এগুলো মিডিল রেকটাল আর্টারি কিন্তু ওই জায়গাটুকুকে সাপ্লাই দেবে যদি সুপিরিয়র রেকটাল আর্টারি সাপ্লাইটা নষ্ট হয়ে যায়। সো ওইটা আমাদের আজকের আলোচনার বিষয় না। তার মানে আমরা দুইটা হেমিকোলেক্টমি সম্পর্কে জানলাম, একটা রাইট হেমিকোলেক্টমি সম্পর্কে জানলাম, একটা লেফট হেমিকোলেক্টমি সম্পর্কে জানলাম। এই জায়গাগুলো কিন্তু আমাদের পরীক্ষায় অহরহ আসে। কোন কোন আর্টারিকে আমরা লাইগেট করব, তারপরে কোন কোন স্ট্রাকচার কাটছি, এবং কোন কোন ইনজুরি প্রিভেন্ট করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তার মানে এটা এফসিপিএস এমআরসিএস দুইটার জন্য গুরুত্বপূর্ণ। এখন চলে আসি আমরা আমাদের ইন্টেস্টাইনাল ডাইভারশন। ইন্টেস্টাইনাল ডাইভারশন বিষয়টা আসলে কি বোঝায়? আমাদের ইন্টেস্টাইনের একটা কন্টিনিউইটি আছে, ঠিক না? ওরাল ক্যাভিটি থেকে শুরু করে, ইসোফেগাস থেকে শুরু করে, আলটিমেটলি আমরা অ্যানাল ক্যানাল পর্যন্ত একটা কন্টিনিউইটি আছে। কোনো কারণে আমি যদি এই কন্টিনিউইটিটাকে ডাইভার্স করে দিই, সেটা ইন্টেস্টাইনাল ডাইভারশন। সো আমরা এখানে কি কি করতে পারি? আমরা করতে পারি সাধারণত, আমরা কি করতে পারি, আইলিয়ামের একটা অংশকে কেটে ফেলা হয়, আইলিয়ামের একটা অংশকে আমরা বাইরে বের করে দিই, সেটাকে বলে হচ্ছে কি, সেটাকে বলে হচ্ছে আইলোস্টমি। এবং কোলনের একটা অংশটাকে আমরা বের করে দিই, সেটাকে বলে কোলোস্টমি। ঠিক আছে। তাহলে আইলিয়ামের একটা অংশকে যদি আমি স্কিনের সাথে কমিউনিকেট করে দিই, সেটা হবে আইলেস্টমি। কোলনের একটা অংশ যদি আমি বাইরে বের করে দিই, সেখানে হবে কোলোস্টমি। কোলোস্টমির ক্ষেত্রে সাধারণত আমার সিগময়েড কোলোস্টমি করা হয়, বা হচ্ছে আমার ট্রান্সভার্স কোলোস্টমিও করা হয়। লেফট আইলিয়াক ফোসাতে যেটা করা হয় সাধারণত সিগময়েড কোলোস্টমি করা হয়। ঠিক আছে। এটা হলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তারপরে চলে আসি, এই যে আমি ইন্টেস্টিনাল ডাইভারশন করছি, সেটা কিন্তু টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। তার মানে আমি যে একটা বাইরে অ্যাপ্লায়েন্স দিয়ে, স্টোমা ব্যাগ দিয়ে আমি যে ইন্টেস্টাইনটাকে ডাইভারশন করে দিলাম, সেটা অল্প কিছু সময়ের জন্য করতে পারি, সেটা পার্মানেন্ট কিছু সময়ের জন্য করতে পারি। এটাকে বলে হচ্ছে টেম্পোরারি বা হচ্ছে পার্মানেন্ট। ঠিক আছে। দুইটা অংশে আমি ভাগ করতে পারি। তারপরে যে কথাটা আমি এখানে বলতে পারি, সেখানে হচ্ছে আমার আইলোস্টমি কোলোস্টমি সম্পর্কে কিছু কিছু কথা মনে রাখতে হয়। খুব বেশি আমার এফসিপিএস এটা খুব বেশি আসে না, এমআরসিএস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আইলিওস্টমি যখন আমি করি, তখন আমার দেখেন আমার মেইনলি ওয়াটারের বেশিরভাগ অংশ অ্যাবজর্পশন কোথায় হয়ে যাচ্ছে, জেজুনামে। ঠিক আছে। জেজুনামে। তারপরেও কিন্তু আইলিয়ামে কিছু হচ্ছে, এটা কোলনের পুরোটা জুড়ে ওয়াটার অ্যাবজর্পশন কিন্তু হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। লাস্টে গিয়ে আমার স্টুলের সাথে কোনো কোনো বইয়ে আছে আমাদের স্টুলের সাথে 100 ml বা 200 ml ওয়াটার লস হয় সারাদিনে। সো এক এক বই এক এক রকম আছে।
তারপরে তার মানে আমাদের বোঝা যাচ্ছে আমি যখন আইলোস্টমি করছি তখন যেই স্টুলটা আমার স্কিনে বের হচ্ছে সেটা একটু বেশি পরিমাণে ওয়াটারি হচ্ছে, বেশি পরিমাণে ওয়াটারি, এবং সেখানে আমাদের এনজাইমেটিক অ্যাকশন গুলো থাকছে। আমার যে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড গুলো থেকে এনজাইম গুলো আসতেছে আমার হচ্ছে খাবারকে ডাইজেশন করার জন্য, আমার প্যানক্রিয়াস থেকে এনজাইম গুলো আসতেছে খাবারকে ডাইজেশন করার জন্য, আমার গল ব্লাডার থেকে বাইল গুলো আসতেছে খাবারকে ডাইজেশন করার জন্য, ওগুলো কিন্তু কিছু কিছু পরিমাণে থেকেই যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আইলোস্টোমির কন্টেন্ট যেটা সেটা হয় লিকুইড। সেটা লিকুইড হওয়ার কারণে তাহলে আমাদের কি হবে, লিকুইড হইলে সেটা আমার স্কিনকে কিন্তু ইরিটেশন করবে, কারণ এখানে বাইল আছে, বিভিন্ন এনজাইম আছে, এগুলো স্কিনকে আমার ইরিটেশন করবে। এই জন্য আইলাস্টোমির ইনটা সবসময় স্প্রাউটেড হয়ে যায়, অর্থাৎ স্কিন থেকে এটাকে আমি একটু উপরে উঠাই দিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটা স্টোমা ব্যাগ লাগাই দিই। ঠিক আছে, তার মানে আইলোস্টোমের ইনটা আমি স্কিন থেকে, এটা যদি আমার স্কিন হয় একটু উপরের দিকে উঠাই দিই, এটাকে কি বলে, এটাকে বলে স্প্রাউট। ঠিক আছে, কিন্তু কোলোস্টোমি যখন আমি করছি তখন তো ম্যাক্সিমামই আমার স্টুল ফর্মেশন হয়েই গেছে। ঠিক আছে, আমার লেকটামে আসবে, এসে জমা হবে, ডিফিকেশন রিফ্লেক্স হবে, সেটা বাইরে বের করে দিব। ঠিক আছে, তাহলে কোলোস্টোমির ক্ষেত্রে আমার কন্টেন্টটা সলিড হয়, ঠিক মানে যেরকম ভাবে আমাদের স্টুলটা যেরকম হয় ঠিক সেরকম কাছাকাছি হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো আমার আলাদা করে কোনো প্রিকশন নিতে হচ্ছে না, কারণ স্টুল তো আলটিমেটলি আমাদের স্কিনের জন্য খুব বেশি ইরিটেন্ট না। সো আলটিমেটলি আমি এখানে আমাদের যে ওপেন করে দিয়ে আমরা স্কিনের সাথে করে সেটা একেবারে কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, স্কিনের সাথে একেবারে লেগে থাকে। এই জন্য বলছে কোলোস্টমি ইজ ফ্ল্যাশ অর স্লাইটলি ইভার্টেড, বা একটু উঁচু করে দেওয়া থাকে। এই কথাটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এরপরে আমরা জানি যে সাধারণত আমরা কি করি, আইলোস্টোমিটা যেহেতু আমাদের রাইট সাইডে আসে, আইলিয়াম শেষ হচ্ছে, আইলোসিকাল জাংশনে এসে সিকামে যুক্ত হচ্ছে, এই জন্য আইলোস্টোমিটা আমাদের রাইট আইলিয়াক ফসাতে থাকে। ঠিক আছে, এবং কোলোস্টোমিটা আমাদের লেফট আইলিয়াক ফসাতে থাকে ইউজুয়ালি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা কথা এখান থেকে আমাদের মনে রাখতে হবে। এখন বিষয় হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা আইলোস্টোমি করব, কোন কোন ক্ষেত্রে আমরা আইলোস্টোমি করব, কোন কোন ক্ষেত্রে আমাদের কোলোস্টোমি করতে হবে, এটার একটু ধারণা আমাদের রাখতে হবে। আপনাদের এই লেভেলে সবগুলো কারণ জানতে হবে তা কিন্তু না, সবগুলো কারণ জানতে হবে তা না, কিছু কিছু কথা আমি বলে দিচ্ছি, সেগুলো শুধু মনে রাখলেই হবে। তাহলে দেখেন, আমার হচ্ছে তার মানে আইলোস্টোমির জন্য আমাদের যে কথাটা মনে রাখতে হবে যে আমরা হচ্ছে একটু আগে বললাম টেম্পোরারি হইতে পারে, এটা পার্মানেন্ট হইতে পারে, আবার কি হইতে পারে, লুপ হইতে পারে, ইন্ট হইতে পারে। লুপ মানে কি, লুপ মানে এই যেটা যদি আমার ইন্টেস্টাইন হয় মনে করেন, তাহলে ইন্টেস্টাইনের একটা অংশকে আমি কেটে আমি যদি স্কিনের সাথে এইভাবে লাগাই দিই, আরেকটা অংশ যদি এইভাবে থেকেই যায়, তাহলে এটাকে বলে হচ্ছে লুপ। ঠিক আছে, আর যদি আমি একটা অংশ পুরোপুরি কেটে পুরোপুরি একটা অংশকে বাইরে এসে কানেক্ট করে দিই, এটাকে বলে ইন্ট। ঠিক আছে, তাহলে এটা লুপও হইতে পারে, ইন্টও হইতে পারে। সাধারণত যখন আমরা পার্মানেন্ট কোনো আইলোস্টমি, পার্মানেন্ট কোনো কোলোস্টমি করি, সেই ক্ষেত্রে তো আমার ভবিষ্যতে আবার এটা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, বন্ধ করে দেওয়ার তো সাধারণত ভবিষ্যতে আমরা এটা করবো না, পার্মানেন্ট তো এই জন্যই বলা হচ্ছে। সেই ক্ষেত্রে সাধারণত আমরা ইন্ড করি, একটা ইনকে বাইরে বের করে দিই যাতে স্টুলটা আমাদের ডাইরেক্ট স্কিনে চলে আসে। এর চেয়ে বেশি ডিটেলস আপনার জানবেন লাগবে না, শুধু আমার জানতে হবে পার্মানেন্ট আইলোস্টমি তাহলে আমরা কখন করব। পার্মানেন্ট আইলোস্টমি গুলো সাধারণত ইন্ড আইলোস্টমি হয়, যেটা আমি আর কখনোই ভবিষ্যতে আমি ওটা আবার ভিতরে ঢুকাই দিব না, আবার সার্জারি করে সেটা ভিতরে আবার স্টোমাটা ক্লোজ করে দিব না, সেই সব ক্ষেত্রে আমরা পার্মানেন্ট করব। তার মানে কখন করব, প্রোক্টোকোলেক্টমি। মানে হচ্ছে প্রোক্টো নামটা শুনে বুঝতেই পারছেন, প্রোক্টো বলতে রেকটাম বোঝায়, কোলোক্টমি বলতে হচ্ছে আমাদের হচ্ছে কোলনটা বোঝায়। তার মানে আমি শুধু অ্যানাল ক্যানেল রাখছি। তো এইসব ক্ষেত্রে অনেক সময় অ্যানাল ক্যানেলের যতটুকু অংশ থাকে অতটুকু অংশ আমাদের আইলিয়ামের সাথে আমরা অ্যানাস্টোমোসিস করে দিতে পারি না অনেক ক্ষেত্রে। আইলিও অ্যানাল অ্যানাস্টোমোসিসটা অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না। তো সেই সব ক্ষেত্রে আমি কি কি কেটে ফেলছি,
আমি আমার রেকটামও কেটে ফেলছি, আমি আমার পুরো কোলনটাকেও কেটে ফেলছি, সেসব ক্ষেত্রে আমার তো কোলনের আর কোনো কিছুই নাই, সেসব ক্ষেত্রে তো আমার কোলোস্টমি হওয়ার কোনো চান্স নাই। সেসব ক্ষেত্রে আমাদের কি হবে? সেসব ক্ষেত্রে আইলোস্টমি হবে, অর্থাৎ আইলিয়নটাকে আমি বাইরে বের করে দিব। এতটুকু কথা শুধু মনে রাখলেই হয়। এছাড়া আমাদের, আমরা বুঝতে পারবো মেইন কনসেপ্ট এটাই, যেসব ক্ষেত্রে আমি কোলনও কাটতেছি, রেকটামও কাটতেছি, অ্যানাল ক্যানালের সাথে আমার আইলিয়ামের আর কোনো অ্যানাস্টোমোসিস করা সম্ভব হয় না, আইলিও অ্যানাল অ্যানাস্টোমোসিস করা সম্ভব হয় না। এইসব ক্ষেত্রে আমরা ইন্ট আইলোস্টমি করি। ইন্ট আইলোস্টমি গুলোই হচ্ছে আমার পারমানেন্ট আইলোস্টমি। তারপরে দেখেন ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিস, এসব ক্ষেত্রে কোলনের ক্যান্সার থাকে, সাথে সাথে রেকটালও ক্যান্সার আছে, একই বিষয়। বা সিনকোনাস কোলোরেক্টাল ক্যান্সার, মানে হচ্ছে আমার রাইট কোলনেও কোনো গ্রোথ আছে, আবার রেকটামেও গ্রোথ আছে, তাহলে পুরো কোলন প্লাস রেকটাম পুরোটাকেই আমি কেটে ফেলতেছি। তার মানে মূল কনসেপ্ট আমাকে যে কথাটা মনে রাখতে হবে, যেসব ক্ষেত্রে আমরা কোলন রেকটাম পুরোটাকে কেটে ফেলতেছি, আমরা আর পরবর্তীতে আইলোঅ্যানাল অ্যানাস্টোমোসিস সম্ভব হয় না, সেসব ক্ষেত্রে আমরা ইড আইলোস্টমি করে রাখি। তারপর টেম্পোরারি আইলোস্টমি বা লুপ আইলোস্টমি আমরা কখন করি? যখন হচ্ছে আমরা কোনো অ্যানাস্টোমোসিস করে রাখছি, যেমন হচ্ছে আমরা ইলিওরেক্টাল অ্যানাস্টোমোসিস করে রাখছি। মনে করেন আমি শুধু টোটাল কোলেক্টমি করছি, আমি লেফট রাইট দুইটা কোলনে কেটে দিছি, রেকটামের সাথে আমার আইলিয়ামের কানেকশন করে দিছি। ভবিষ্যতে আমি আবার আইলিয়ামটাকে ভিতরে ঢুকাই দিব, কারণ একটা রোগীর জন্য তো এটা কষ্টকর, তার পেট দিয়ে একটা স্টোমা আছে, এখান দিয়ে স্টুল বের হচ্ছে, এটা কষ্টকর না? সবসময় কষ্টকর। সেসব ক্ষেত্রে আমরা টেম্পোরারি আইলোস্টোমিটা করব, ঠিক আছে? সো এর একইভাবে আমরা জানি টাইফয়েড, যে আলসার হয় এটা আমরা জানি টার্মিনাল আইলিয়ামে হয়। তারপর ট্রমাটিক কোনো কারণে আইলিয়াল পারফোরেশন হয়েছে, সেসব ক্ষেত্রে আমি শুধু আইলিয়ামের যেই জায়গায় পারফোরেশন হয়েছে সেই জায়গার আগে কিছু অংশ আমি কি করলাম, কিছু অংশ আমি একটু ফুটা করে স্টুলটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, ভিতরে আমি অ্যানাস্টোমোসিস করে দিছি। আস্তে আস্তে ওই অ্যানাস্টোমোসিসটা যদি জোড়া লাগে, 2 মাস পরে আবার আমি আয়রনটাকে ভিতরে ঢুকাই দিব। এইসব ক্ষেত্রে আমরা টেম্পোরারি বা লুব আইলোস্টমি করি। তাহলে এত বেশি ডিটেলস লাগবে না, আপনি শুধু চিন্তা করবেন যেসব ক্যান্সারের ক্ষেত্রে আপনি রেকটাম, অ্যানাল ক্যানেল, রেকটাম অ্যানাল ক্যানেলের কিছু অংশ এবং পুরো ট্রান্সভার্স কোলন, পুরো ডিসেন্ডিং কোলন, পুরো অ্যাসেন্ডিং কোলন, টোটাল আপনি প্রোক্টোকোলেক্টমি করে ফেলছেন, সেসব ক্ষেত্রে আমরা ইনডাইলস্টমি করি। আর যেসব ক্ষেত্রে আমরা কোনো করে রাখছি, অ্যানাস্টোমোসিস করে রাখছি, ভবিষ্যতে আবার আইলোস্টমিটা আমরা ঢুকাই দিব, সেসব ক্ষেত্রে আমরা লুব আইলোস্টমি বা পার্মানেন্ট আইলোস্টমিটা করে থাকি। এরপরে আমাকে দু একটা কথা জানতে হবে, আপনাদের লেভেলে এত বেশি না, যে ইন্ডিকেশন অফ কোলোস্টমি, তাহলে কোলোস্টমি আমরা কখন করব? ঠিক আছে, কোলোস্টমি আমরা কখন করব? তার মানে কোলোস্টমিও হতে পারে আমার কি ধরনের হতে পারে, লুপ হতে পারে, ইন্ড হতে পারে। একটু আগে আইলোস্টমি যেহেতু লুপ হয়, ইন্ড হয় এটা বললাম, কোলোস্টমিও আমার লুপ হতে পারে, ইন্ড হতে পারে। তাহলে আলটিমেটলি কোনো কারণে আমার ডিস্টাল কোলনে বা আমার রেকটামে অবস্ট্রাকশন ডেভেলপ করছে, তাহলে ওই অবস্ট্রাকশনটা আমি রিলিভ করার জন্য আমার পায়খানার রাস্তাটা পেটে নামাই দিচ্ছি, পেটে তৈরি করে দিচ্ছি। সেসব ক্ষেত্রে আমরা টেম্পোরারি কোলোস্টমি করি, এটা হচ্ছে লুপ কোলোস্টমি হয়। শুধু এইসব কথা আমরা মনে রাখলেই হবে। বা আমার হাঁসপাং ডিজিজে, সেখানে আমরা জানি হাঁসপাং ডিজিজে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে, বা ইমপারফোরেট এনাস, এসব ক্ষেত্রে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে। এসব ক্ষেত্রে আমরা কি করি, আগে হচ্ছে আমার কোলনটাকে বাইরে বের করে দিই, সিগময়েড কোলনটাকে বাইরে বের করে দিই। পরবর্তীতে আমরা কি করি, ডেফিনেটিভ যে সার্জারি হাসপাং ডিজিজের বা ইনফারফোরেট এনার্সের, সেই ডেফিনেটিভ সার্জারিটা করে ফেলি, তারপরে আবার ওই কোলনটাকে ভিতরে ঢুকে দিই। এসব ক্ষেত্রে আমরা টেম্পোরারি কোলোস্টমি করি, মানে কিছু সময়ের জন্য আমি কোলনটাকে বাইরে বের করে দিলাম, পরে আবার ঢুকাই দিলাম। টেম্পোরারি গুলো সাধারণত লুপি হয়, কারণ এটা আমি বাইরে বের করে দিব, পুরোটা ইন তো আমার কেটে বাইর করার দরকার নেই, আমি এক পাশে ছিদ্র করে দিছি যাতে স্টুলটা আমার বাইরে বের হয়ে যায়। এর বেশি কিছু আপনার লাগবে না। তারপরে কোলোস্টমির ক্ষেত্রে আবার ইন কোলোস্টমি টেম্পোরারিও হইতে পারে, পার্মানেন্টও হইতে পারে। তাহলে এখানে দু একটা কথা আমার এমআরসিএস এর জন্য লাগে, এখানে এফসিপিএস এর জন্য লাগে না, এখানে এমআরসিএস এর জন্য লাগে। তাহলে টেম্পোরারি ইন কোলোস্টমি আমি কখন করছি, আর পার্মানেন্ট ইন কোলোস্টমি আমি কখন করছি? টেম্পোরারি আমরা সাধারণত কখন করি, আমাদের হার্টম্যান প্রসিডিউর করলে। আমরা জানি হার্টম্যান প্রসিডিউর, আমরা যদি ছবিতে আবার চলে যাই, এখানে দেখেন, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, মনে করেন আমার হচ্ছে সিগময়েড কলোনিটা, হ্যাঁ, সিগময়েড কলোনে কোনো ডাইভার্টিকুলাইটিস তৈরি হয়েছে, বা সিগময়েড কোলনে কোনো আঘাত লাগছে,
বা সিগময়েড কোলনে কোনো কারণে আমার ট্রমার কারণে এই জায়গাটা একটু নেক্রোসিস হয়ে গেছে, ঠিক আছে, বা কোনো মানে ইনফেকশন হয়েছে। তো আমি কি করলাম, আমি শুধু এই সিগময়েড কোলনের এই অংশটুকু কেটে ফেললাম। কেটে ফেলে আমার রেকটামের এই অংশটুকু জোড়া লাগাই দিলাম। সেটা আমার পেটের মধ্যে এইভাবে জোড়া লাগাই, এটাকে আমি সেলাই করে দিলাম যাতে রেকটামের সাথে আমার ইয়ার কোনো কানেকশন না থাকে, পেরিটোনিয়াল ক্যাভিটির কোনো কানেকশন না থাকে। আর এই অংশটা যে আমি কেটে ফেলছি, এই অংশটাকে আমি বাইরে বের করে দিলাম। তাহলে এই অংশটা আমার কি হয়ে গেল, ইনকোলোস্টমি হয়ে গেল। পরবর্তীতে যখন আমার ইয়া হয়ে যাবে, আমার যে এখানে আমার অ্যানাস্টোমোসিস করা সম্ভব হয়নি কেন, ইনফ্লামেশন হয়েছিল বা কিছু হয়েছিল, বা আমি হচ্ছে আমার পেটের মধ্যে ডাইভার্টিকুলাইটিস হয়ে সেই জায়গায় লোকাল পেরিটোনাইটিস হয়ে গেছে, ওই জায়গায় আমি একটা অ্যানাস্টোমোসিস করে দিলে সেটা টিকবে না। তাহলে আমি আপাতত আমার পায়খানার রাস্তাটাকে বাইরে বের করে দিলাম। যখন এখানকার ইনফ্লামেশনটা ঠিক হয়ে যাবে, ভবিষ্যতে কিন্তু আমি এই ইটটাকে ধরে আমার এই রেকটামের সাথে কানেকশন করে দিব। ঠিক আছে। তাহলে ডাইভার্টিকুলাইটিস বা কোনো কারণে সিগময়েড কোলনে কোনো ট্রমা হইলো, এইসব ক্ষেত্রে বা কোনো কারণে আমার হচ্ছে ভবিষ্যতে আমি আবার এটাকে ঢুকাই দিব। আমি একটা ইনকে বাইরে বের করে দিলাম, এটাকে বলে ইনকোলোস্টমি। আবার আমি রেকটামের অংশটুকু রেখে আসলাম, ভবিষ্যতে আমি এই বাইরের অংশটুকু দিয়ে রেকটামের সাথে কানেকশন করে দিব। ঠিক আছে। তাহলে এইসব ক্ষেত্রে ইনকোলোস্টমিও কি হইতে পারে, ইনকোলোস্টমিও পার্মানেন্ট না হয়ে টেম্পোরারি হতে পারে। তাহলে হার্টম্যান প্রসিডিউর এটা মনে রাখলে হচ্ছে, এর বেশি কিছু না। বাকি আমার হচ্ছে কখন আমি পার্মানেন্ট ইনকোলোস্টমি করব, যখন আমি পুরো অ্যানাল ক্যানাল সহ কেটে ফেলছি। আমি হচ্ছে অ্যানাল ক্যানেলটা কেটে ফেলছি, রেকটামের কোনো টিউমার হয়েছে বা লোয়ার রেকটামে কোনো টিউমার হয়েছে বা অ্যানাল ক্যানেলে কোনো টিউমার হয়েছে, এটাকে বলে এপিআর। ঠিক আছে, অ্যাবডোমিনো পেরিনিয়াল ডিসেকশন। এই ক্ষেত্রে আমরা অ্যানাল ক্যানাল কোনো ফুটাই রাখি না, অ্যানাল ক্যানালটাকেও সেলাই করে দিয়ে দিই। একেবারে ডাইরেক্টলি আমার পেট দিয়েই সারা জীবন যতদিন রোগী বেঁচে থাকবে ততদিন বাইরেই পায়খানা বের হয়ে আসবে। ঠিক আছে। সো এই জায়গাটাকে বলে হচ্ছে আমাদের পার্মানেন্ট ইনকোলোস্টমি। সো এত ডিটেলস আর লাগবে না। তাহলে আমরা শুধু ডাইভার্টিকুলাইটিস যেগুলা হয়, এটা আমাদের এমআরসিএস এর জন্য একটা কমন টপিকস। সেসব ক্ষেত্রে আমরা হার্টম্যান প্রসিডিউর করি। সেসব ক্ষেত্রে আমাদের কি হবে, সেসব ক্ষেত্রে আমরা টেম্পোরারি ইনকোলোস্টমি করব। আর যদি এপিআর করি কোনো কারণে, সেই ক্ষেত্রে আমাদের পার্মানেন্ট ইনকোলোস্টমি করব। বা আমাদের মনে করেন যে সিগমেন্ট কোলনে কোনো টিউমার হয়েছে, টিউমারটা মেটাস্টেসিস হয়ে গেছে, পরবর্তীতে আমরা খালি টিউমারটা অবস্ট্রাকশন করতেছিল, এই জন্য আমরা হচ্ছে ওই টিউমারটা কোনো কারণে কেটে দিছি, কেটে দিয়ে পায়খানা রাস্তাটা বাইরে বের করে দিছি। পরবর্তীতে রেডিওথেরাপি কেমোথেরাপি দিয়ে রোগী বাকি যতটুকু জীবন থাকবে বেঁচে থাকবে। এইসব পেলিয়াটিভ রেকটাল ক্যান্সারের ক্ষেত্রেও আমার পার্মানেন্ট কোলোস্টমি করা হয়। এর ডিটেলস কোনো কিছু লাগবে না। এরপর একটা কমন টপিক এফসিপিএস এবং এমআরসিএস এর জন্য, সেটা আমার এই যে স্টোমা করলাম, এই স্টোমার জন্য আমার কি কি কমপ্লিকেশন হয় সেটা আমাদেরকে মনে রাখতে হয়। স্টোমার জন্য এটা আমাদের বেল ল্যাবে আমরা আছে, আমরা জানি আমাদের স্কিন ইরিটেশন হয়, আমাদের প্রোলাপস হয়, রিট্রাকশন হয়, ইসকেমিয়া হয়, স্টেনোসিস হয়, প্যারাস্টেমল হার্নিয়া হয়, ব্লিডিং হয়, ফিস্টুলেশন হয়। আর হচ্ছে এমআরসিএস একটা প্রশ্ন কমন আসে, সেটা কি, এমআরসিএস একটা প্রশ্ন কমন আসে যে মোস্ট কমন কমপ্লিকেশন কোনটা, মোস্ট কমন কমপ্লিকেশন সবচেয়ে বেশি কমপ্লিকেশন কোনটা হয়, সেটা হচ্ছে স্কিন ইরিটেশন। স্কিন ইরিটেশনটা মোস্ট কমন কমপ্লিকেশন। আর মোস্ট আর্লিয়েস্ট কমপ্লিকেশন কোনটা, ইসকেমিয়া, এটা মোস্ট আর্লিয়েস্ট। তাহলে আমরা হচ্ছে এটা আর্লিয়েস্ট এবং ডিভাস্টেটিং একটা কন্ডিশন। এই জন্য স্টোমা করলেই পরের দিন আমরা খেয়াল করি যে বায়োলটাতে কোনো কারণে ইসকেমিয়া তৈরি হয়েছে কিনা। তাহলে মোস্ট কমন কমপ্লিকেশন, মোস্ট আর্লিয়েস্ট কমপ্লিকেশন, এই দুইটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে এই দুইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের স্টোমার কমপ্লিকেশন। তার মানে আমরা আমাদের রাইট হেমিকোলেক্টমি, লেফট হেমিকোলেক্টমি, তারপর হচ্ছে আমাদের যে ইয়াটা কি বলে, আমাদের হচ্ছে পুরো আহ, আমাদের হচ্ছে ইস্টোমা কখন কখন করতে হবে, কখন কি কমপ্লিকেশন হয়, এই জিনিসগুলো কিন্তু সহজ করে আমরা পড়লাম। এই পড়াগুলো আমাদের এফসিপিএস এবং এমআরসিএস এর জন্য দুইটার জন্য কাজে লাগবে। এবং আমরা আজকে আমরা জানি আমাদের যে বিশেষ অফার চলছে আউটলায়ারের ক্ষেত্রে, আমাদের 20% পর্যন্ত ডিসকাউন্ট আছে। সো এই অফারটা কিন্তু আজকেই লাস্ট দিন। যারা আমাদের এমআরসিএস এর লং ব্যাচ, রেগুলার ব্যাচ বা শুধুমাত্র আপনারা রিকল ব্যাচে ভর্তি হতে চান, আমাদের 5 বছরের রিকল ব্যাচ আছে, যেখানে আমরা 5 বছরের সব রিকলকে ডিটেলস পড়াই। এরপরে আপনার কোনো কনফিউশন থাকবে না। কারণ এমআরসিএস একটা পুরোই কনসেপ্ট বেস। আপনি এমআরসিএস তখনই পাস করবেন যখন
প্রত্যেকটা সার্জারি সম্পর্কে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে কিন্তু মুখস্থ করার কোনো কিছু নাই। আপনি 2-4 দিন না পড়লেও কিন্তু এমআরসিএস পরীক্ষায় সফলতা পাবেন। সো এখানে রিকল ব্যাচ যেমন আছে, এখানে আমাদের লং ব্যাচ আছে, রেগুলার ব্যাচ আছে। আপনাদের যেই ব্যাচটাতে আপনার জন্য প্যারাটেবল হয়, আমাদের মেন্টরদের সাথে কথা বলে, আমাদের কোঅর্ডিনেটরের সাথে কথা বলে, আপনার যে ব্যাচটা আপনার জন্য প্যারাটেবল হয় সেটাতে অ্যাডমিশন নিয়ে আপনি কিন্তু চূড়ান্ত সফলতা পেতে পারবেন। এবং আজকে যেহেতু অফারের শেষ দিন, এই অফারটা লুফে নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ থাকলো। কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের টপিকস গুলো নিয়ে? প্রশ্ন না থাকলে আমরা সেশনটা আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম।